সো আজকে আমাদের 6th ক্লাস। ওকে, সো আগে আমরা কি কি পড়লাম? আমরা পড়েছি হচ্ছে ওয়েভ এনার্জি, ওশান থার্মাল এনার্জি কনভার্সন, জিওথার্মাল এনার্জি, উইন্ড আর হচ্ছে তোর সোলার এনার্জি। ঠিক আছে, উইন্ড এনার্জি, এইসব করে আমার উইন্ড এনার্জি পড়া হয়ে গেছে। আজকে নতুন টপিক, তার নাম কি হবে? হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, বা বলবো কি হাইড্রো এনার্জি, মানে এখান থেকে জল থেকে যে এনার্জি পাবো সেটা। ওকে, তাহলে এটা স্টার্ট করার আগে আমাদেরকে জানতে হবে যে হাইড্রো পাওয়ার প্ল্যান্টকে কেন আমরা ইউজ করব। ইন্ডিয়ার মধ্যে প্রচুর জায়গায় হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে, মানে এটা বলতে পারি যে যেখানে আমাদের ড্যাম আছে না, নর্মালি ড্যাম কাটা কনস্ট্রাকশন করে, ড্যাম কনস্ট্রাকশন করে এই রিজনে যে সেখানে যেন একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট থাকে। ঠিক আছে, আমাদের কাছে ভাকরানাঙ্গল যেটা আছে এখানে একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে, তো এমনি মাইথন বলতে পারিস। তো এইসব জায়গাতে অলরেডি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে। তো আমরা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট কেন নর্মালি ইউজ করব সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমত জানতে হবে কি লোড ভ্যারিয়েশন। আমাদের ইন্ডিয়াতে লোডের ভ্যারিয়েশন আছে। লোড ভ্যারিয়েশন মানে এটা কখনোই পসিবল না কোনো জায়গাতে সব সময়তে অলমোস্ট কনস্ট্যান্ট লোড থাকবে, এটা তো পসিবল না। দিনের মধ্যে কোন টাইমে কত লোড থাকবে সেটা অলওয়েজ কনস্ট্যান্ট হতে পারে না। ধর রাত্রেবেলাতে কি হয়, লোড কম থাকে। কেন? তখন রাস্তার স্ট্রিট লাইট বা লাইট বা কোনো বাড়িতে লাইট জ্বলে না, তোরা কি হচ্ছে রাত্রেবেলা 12টার পর থেকে আমাদের কি হয়, লোডটা কমে যায়। ঠিক আছে, আবার তুই যদি বলিস যে যখন দিনের বেলা হয়ে যাবে তখন কি হচ্ছে, তখন তোর ইন্ডাস্ট্রি স্টার্ট হয়ে গেল, যখন 9টা বেজে গেল বা 10টা বেজে গেল তখন কি হলো, অফিস স্টার্ট হয়ে গেল, ইন্ডাস্ট্রি স্টার্ট হয়ে গেল, তো কি হলো, লোডটা আস্তে আস্তে বেড়ে গেল। বাট আবার কি হচ্ছে যে তখনকার তো লাইট জ্বলছে না, তো তার জন্য লোড একটু কমে যাচ্ছে। তো আলটিমেটলি এরকম করে লোডের ভেরিয়েশন আছে। ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতে পিক লোড কখন হয়? আমাদের ইন্ডিয়াতে পিক লোড আমরা পাই হচ্ছে সন্ধ্যে 7টার দিকে। ঠিক আছে, এটা একটা সার্ভে করে দেখা হয়েছে যে সন্ধ্যে 7টার সময় আমাদের হয় কি পিক লোড হয়, মানে লোডের আমার পিক থাকে হচ্ছে সন্ধ্যে 7টার সময়। তো আমরা নর্মালি কি দেখতে পাচ্ছি, যদি আমাদের এদিকে যদি আমি টাইম লিখি আর এদিকে যদি আমি লিখি যে তোর লোড লিখি, তাহলে কি হবে? ধর এখানে তোর দুটো তিনটে আস্তে 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 বাড়ি যায়। এটা হচ্ছে তোর 12টা, ঠিক আছে, এটা তোর হচ্ছে 3টে, এটা তো হচ্ছে তোর 5টা, এটা 7টা, এরকম করে যদি যাই তাহলে আমি কি দেখতে পাবো? আমার প্রথমে লোডটা কম থাকবে, আস্তে আস্তে কি হবে, যে এখানে লোডটা এগোবে, লোডটা এবং সাপলি বাড়বে। ঠিক আছে, লোডটা এবং বেড়ে যাওয়ার পরে কি হবে, বেড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে কি হবে, কিছুক্ষণ পরে আবার আস্তে 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 কমে বাড়ে, এরকম হতে থাকে। ঠিক আছে, তো আমরা কি পাই, সন্ধ্যা 7টার সময় পিক লোড পাবো। তো এটা পিক লোড হবে কখন? এটা হবে সন্ধ্যা 7টার সময় পিক লোড পাই। ঠিক আছে, এটা এরকম কার্ভ হয় না, নর্মালি এরকম কার্ভ আলাদা আলাদা আছে। তো যে কার্ভটা পাওয়া যায় সেটা আমি কি দেখতে পাই, সন্ধ্যা 7টার সময় আমরা পিক লোডটা পাচ্ছি। ঠিক আছে, আমরা এইটুকু বুঝতে পারছি যে এই কার্ভটা থেকে আমার লোডের ভেরিয়েশন হবে। এটা এক্সাক্ট কার্ভ নয়, বাট লোডের ভেরিয়েশন আমাদের ইন্ডিয়াতে হবে। ঠিক আছে, তো আমি এটা কি করে ডিস্ট্রিবিউশন করতে পারি নর্মালি, জাস্ট আমাদের বোঝার জন্য, যদি এটা তো সেম স্কেলে যদি না রাখি, তো এটা এরকম করে দিতে হবে গসিয়ান স্কেলে। ঠিক আছে, এটা কি হচ্ছে, এটা তো সন্ধ্যা 7টা দিয়ে ধরতে পারিস। ঠিক আছে, গসিয়ান স্কেল যদি করি এটা তো গসিয়ান কার্ভ বলতে পারি এটাকে। ওকে, তাই এটা হচ্ছে আমাদের লোডের কার্ভ, এটা হচ্ছে আমাদের লোডের কার্ভ। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা বেস লোড আছে, এটাকে আরেকটু সার্ভ করি। এটা কি আছে, আমার এখানে একটা বেস লোড আছে। বেস লোড মানে কি? বেস লোড মানে এই লোডটা আমার অলওয়েজ আছে, মানে অলওয়েজ কনস্ট্যান্ট। এই লোডটা তুই যে কোনো টাইমে দেখ না কেন, এই লোডটা আমার সিস্টেমে থাকবে। আর এটা কি হচ্ছে, এটা বলতে পারি ইন্টারমিডিয়েট লোড। ঠিক আছে, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের পিক লোড। বোঝা গেল? ঠিক আছে, এবার তাহলে আমাদের কাছে কি কি আছে? আমাদের পাওয়ার প্ল্যান্ট কি কি আছে? থার্মাল পাওয়ার প্ল্যান্ট আমাদের কাছে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি কি আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট। বাই 60 থেকে 70% পাওয়ার কে দেয়, দেওয়া হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আর বাকিটা হচ্ছে অন্যান্য, তাই উইন্ড এনার্জি দেয় বা সোলার দেয় বা তো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট দেয়। মোস্ট অফ দ্য কেসেস কি দিচ্ছে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট বেশি বেশি লোডটাকে কি হচ্ছে, লোড ডিমান্ডটাকে স্যাটিসফাই করছে। বোঝা গেছে? তাহলে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টে যদি লোডকে ভেরিয়েশন করতে হয়, মানে ডিমান্ডকে ভেরিয়েশন করতে হয়, আমি কি বলতে চাইছি দেখ, আমাদের একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট 1000 মেগাওয়াটের পাওয়ার জেনারেট করতে পারে। ঠিক আছে, এবার দেখ এখানে লোডটা সবসময় তো তোর কনস্ট্যান্ট নয়। তো ধর কি হলো, এখানে লোডটা আছে, ধর এখানে ধর 500 মেগাওয়াট আছে এটা। ঠিক আছে, তো কি হলো, 500 মেগাওয়াট চলছে। এবার দেখ লোডের ভেরিয়েশন হচ্ছে। এবার এই যে লোডের ভেরিয়েশনটা যেটা হচ্ছে না, সেটা আমার থার্মাল পাওয়ার প্ল্যান্টকে ডিমান্ড ভ্যারি করতে কি অনেক টাইম লাগে। কেন টাইম লাগে? দেখ আলটিমেটলি যে অল্টারনেটর যেটা আমাদের কাছে আছে, সেই অল্টারনেটরটা কি করতে হবে, ঘুরতে হবে। তাহলে অল্টারনেটরে যে ঘোড়াটা আছে তার স্পিডের উপর ডিপেন্ড করবে যে অল্টারনেটর কতটা পরিমাণে পাওয়ার জেনারেট করবে, তাই না?
তো অল্টারনেটর পাওয়ার জেনারেশন ডিপেন্ড করছে হচ্ছে আমার অল্টারনেটরটা কতটা স্পিডে ঘুরছে আর অল্টারনেটর আমি কিভাবে এক্সাইটেশন করছি, অতটা ডিপেন্ড করে দরকার নেই ঢোকার, ঠিক আছে। তারপর ডিপেন্ড করে রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার ডিপেন্ড করে, অ্যাক্টিভ পাওয়ার ডিপেন্ড করে হচ্ছে তো স্টিম ফ্লো এর উপরে, মানে আমার কত স্পিডে ঘুরছে, আর রিঅ্যাক্টিভ পাওয়ার ডিপেন্ড করে হচ্ছে এক্সাইটেশনের উপরে, ঠিক আছে। তো আমি এটুকু বুঝতে পারছি যে আমাকে স্টিম ফ্লোকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমি আমার পাওয়ার আউটপুটকে আমি কন্ট্রোল করতে পারবো। তো আমি কি দেখলাম, স্টিম ফ্লোকে যদি আমি কন্ট্রোল করি তাহলে আমি কি চেঞ্জ করতে পারবো, পাওয়ার আউটপুটকে আমি চেঞ্জ করতে পারবো। বোঝা গেছে? তাহলে এখানে যদি লোড ভেরিয়েশনটা খুব কুইক হয় তাহলে আমাকে এখানে পাওয়ার আউটপুট যেটা বেরোচ্ছে সেটাকে কুইক করতে হবে, তাই না? না তো পাওয়ারটা কি হবে, পাওয়ারটা আমার এক্সেস নষ্ট হবে, তাই নয় কি? আমি যেটা বললাম, তো আমি একটু বুঝতে পারছি পাওয়ার আমার নষ্ট হয়, বাট আমি কখনোই চাইবো না যে আমি কয়লা পুড়িয়ে এত টাকা দিয়ে পাওয়ার তৈরি করে সেই পাওয়ারটা আমার এক্সেস নষ্ট হোক, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি স্টিমকে যদি আমাকে কন্ট্রোল করতে হয় কি করতে হবে, স্টিমের যে জেনারেশন যেটা হচ্ছে সেই জেনারেশনটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। তো স্টিম জেনারেশন কন্ট্রোল করা মানে আলটিমেটলি ওখানে যে থার্মাল যে এনার্জিটা আছে তো কোল দিয়ে তৈরি হচ্ছে সেটাই কন্ট্রোল করতে হবে। তার মানে কি, বয়লারের মধ্যে টেম্পারেচার কন্ট্রোল করতে হবে। এবার বয়লার টেম্পারেচার কি করে কন্ট্রোল করবো, আমরা যে কোলটা দিচ্ছি বার্ন করার জন্য সেটাকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে বয়লার টেম্পারেচার কন্ট্রোল করতে হবে। তাহলে আলটিমেটলি দেখ, আমাকে যদি পাওয়ার আউটপুটের কন্ট্রোল করতে হচ্ছে তাহলে কি হচ্ছে, একবারে ফার্স্ট স্টেজ থেকে কি করতে হচ্ছে, কোলের যে আমরা ইনপুটটা দিচ্ছি সেটাকে আমাকে কমাতে হচ্ছে। বুঝে গেছো তো? জাস্ট লাইক আগের দিনে যে ট্রেনগুলো চলতো না, যে কয়লাতে যে ট্রেনগুলো চলতো, জোরে স্পিডের জন্য কি বেশি কয়লা দিতে হতো, আসতে মানে কম কয়লা দিতে হতো, তো এরকমই কেস। তো বুঝতেই পারছিস যে এটা অনেকটা লেন্দি প্রসেস, ইভেন এটা টাইম কনজিউমিং প্রসেস, ঠিক আছে। মানে এই জিনিসটা করতে গেলে আওয়ার্স লাগবে, মানে এটা তুই এরকম নয় যে তুই বললি আর সঙ্গে সঙ্গে করে দিলাম। যে আমি এটা বলতে পারি যে স্মল ভেরিয়েশনকে আমি কি করতে পারি, ভালভ দিয়ে স্টিমটাকে কন্ট্রোল করতে পারি, বাট লার্জ ভেরিয়েশন কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে। বা ধর আমার কাছে যেমন যে আমাদের কাছে আছে পিডিসিএল বলতে তোর সাগরদিঘিতে যেটা আছে, পিডিসিএল বলতে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। সেখানে আমাদের যে সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, সেই থার্মাল পাওয়ার প্ল্যান্টে কি হয়, 300 মেগাওয়াটের দুটো আছে আর 500 মেগাওয়াটের দুটো আছে, ঠিক আছে। তাহলে দেখ, আমার যদি লোড আছে কত, 300 মেগাওয়াট আছে লোড, ঠিক আছে। তুই কি বললি, 300 মেগাওয়াটের জন্য একটা একটা তোর প্ল্যান্টকে চালু করে দিলি, 300 মেগাওয়াট দিয়ে দিল। সেই প্ল্যান্টে কি করতে পারি, একে আমি প্লাস মাইনাস তোর 20% চালাতেই পারি। সাপোজ আমার লোড দরকার 270 মেগাওয়াট, তাই না? আমি কি করলাম, স্টিমটাকে কন্ট্রোল করলাম, দিয়ে আমি এটাকে 270 মেগাওয়াটে নিয়ে চলে গেলাম। কিন্তু আমাকে যদি একে যদি তাহলে 50 মেগাওয়াটে, তাই না? তাহলে কি অনেক টাইম লাগবে, কেন কোলটাকে আমাকে চেঞ্জ করতে হচ্ছে, শুধুমাত্র ভালভ দিয়ে আমি স্টিমটা কন্ট্রোল করতে চলবে না, তাই না? আবার যদি আমাকে এখানে দরকার 500 মেগাওয়াট আর 600 মেগাওয়াট যদি পাওয়ার যদি দরকার হয়, তখন কি করতে হবে, তখন আমাকে আর একটা ইউনিটকে অন করতে হবে। এবার একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিটকে অন করা মানে এটা জাস্ট একদিন মতো লেগে যায় প্রায়। মানে নর্মালি এরকম নয় যে গাড়ির স্টার্ট নয় যে আমি জাস্ট সুইচ টিপলাম হয়ে গেল, ঠিক আছে। তো এটাকে স্টার্ট করতে গেলে আওয়ার্স লাগে, প্রায় 10 থেকে 12 ঘন্টা লাগে আমাকে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টকে অন করতে গেলে, ঠিক আছে। এটুকু বোঝা গেছে? তাহলে তোরা এইটুকু বুঝতে পেরে গেছিস যে থার্মাল পাওয়ার প্ল্যান্টের খুব বেশি যদি পাওয়ার ভেরিয়েশন হয় তাহলে সেটাকে আমি চেঞ্জ করতে পারবো না। বোঝা গেছে? তাহলে এই যে লোড যেটা পিক লোড যেটা আছে, এটা তো কিছুক্ষণ টাইমের জন্য হয়। তাহলে আমি এই লোডটা কি দিয়ে স্যাটিসফাই করবো, এই লোডটা আমি স্যাটিসফাই করবো কি দিয়ে, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট দিয়ে। এটা আমি কি করে স্যাটিসফাই করবো বা কি করে করবো সেটা তোদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি যা যা বোঝালাম তাকে 2 মিনিটের মধ্যে লিখে নে, তারপর আমি দেখাচ্ছি যে কি করে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট দিয়ে মানে এই লোডটা আমি স্যাটিসফাই করবো, ইভেন কি করা হয় না করা হয়, ফিজিবিলিটি স্টাডি সব আমি বলেছি, ঠিক আছে। ইন্ট্রোডাকশন যেটুকু বললাম সেটুকু তো 2 মিনিটের মধ্যে লিখে নে।
লেখা হয়ে গেছে? ওকে, তাহলে এবার আমি ঢুকতে হচ্ছে হাইড্রোল পাওয়ার প্ল্যান্টে। তাহলে এইটুকু বোঝা গেছে তো হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট মেইনলি কেন ইউজ করবো? মেইনলি আমি ইউজ করবো হচ্ছে ওই যে পিক লোড ডিমান্ড যেটা থাকবে সেটা আমাকে কি দিবে, হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট সেটাকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, এবার দেখ হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট কোথায় তৈরি বললাম আমরা, নর্মালি ড্যামে তৈরি হতে পারে হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট। ইভেন এটুকু বুঝতে পারছিস যে হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট সেখানে তৈরি হতে পারে, সেটা কি হতে পারে, আমার রেইনি সিজন হলে অবভিয়াসলি তৈরি হবে। কেন রেইনি সিজনে কি থাকবে, রেইনি সিজনে আমাদের প্রচুর পরিমাণে জল থাকবে নদীতে, তাই না? এই যে হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট তৈরি কি নদীর উপর তৈরি হবে না। এবার সব নদী তো তোর আলটিমেটলি গ্লেসিয়ার থেকে তৈরি হয় না, সবসময় জল থাকবে, তাই না? তো আমাদের রেনি সিজনে কি হয়, রেনি সিজনে প্রত্যেকটা নদীতে প্রচুর পরিমাণে জল থাকে। তো রেনি সিজনে কি আমরা হাইড্রোল পাওয়ার প্ল্যান্টে সবসময় বেশি পরিমাণে পাওয়ার পেতে পারি। বাট যখন রেনি সিজন থাকবে না তখন কি হবে, তখন তুমি সেই পরিমাণে পাওয়ার পেতে পারি না, তাই না? তো আমি এটুকু বুঝতে পারছি যে হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট আমার দুভাবে ইউজ হতে হয়। একটা হচ্ছে কি বেস লোড পাওয়ার প্ল্যান্ট, বেস লোড পাওয়ার প্ল্যান্ট, আর একটা কি হতে পারে পিক লোড পাওয়ার প্ল্যান্ট, তাই না? এবার দেখ বেস লোড পাওয়ার প্ল্যান্ট কখন ইউজ করবো, দেখ রেনি সিজনে, যখন রেনি সিজন হবে না তখন কি, তখন তো জল প্রচুর পরিমাণে আছে, তখন তো তার নাকি জলের অভাব নেই। তার জলের যখন অভাব থাকবে না তখন ড্যামে কাছে প্রচুর জল থাকবে। তো কি করতে পারি আমি তখন রেনি সিজনে এই হাইড্রোল পাওয়ার প্ল্যান্টকে বেস লোডও করতে পারবো প্লাস পিক লোডও কাজ করতে পারবো। ঠিক আছে, কিন্তু যখন তো রেনি সিজন নয়, জল আমার কাছে কম আছে, তখন কি করতে পারবো, তখন শুধুমাত্র কি করবো পিক লোড, মানে ড্যামের মধ্যে স্টোর করা আছে জল, আমি তখনই এটাকে ইউজ করব যখন আমার দরকার পাওয়ারটাকে। বোঝা গেল? তো আমি হাইড্রোল পাওয়ার প্ল্যান্টকে বেস লোডও কাজ করাতে পারি, ইভেন পিক লোডও কাজ করাতে পারি, ইভেন দুটোতে কাজ করানো যেতে পারে। বোঝা গেছে তো এইটুকু, মানে যেটা বেস লোডে কাজ করানো সেটা পিক লোডও কাজ করানো। বেস লোড মানে কি, মানে যখন অলওয়েজ জলটা থাকছে ওখানে। বোঝা গেছে এইটুকু? ঠিক আছে, এবার আমাদেরকে জানতে হবে যে হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট থেকে যে পাওয়ারটা আমরা পাবো সেই পাওয়ারের ভ্যালুটা কতটা। ঠিক আছে, কতটা হয়, পি ইজ ইকুয়াল টু আলটিমেটলি দেখ পাওয়ারটা কার উপর ডিপেন্ড করছে, জলের ডিসচার্জের উপরে। তাহলে প্রথমে কি আছে, প্রথমে আসছে কিউ, ঠিক আছে, তারপর কি আছে রো ইন্টু জি ইন্টু এইচ, এটা হচ্ছে টোটাল। ঠিক আছে, এটা হচ্ছে পি। তাহলে কিউ মানে কি, কিউ মানে হচ্ছে ডিসচার্জ, তাই না? রো মানে কি, রো মানে হচ্ছে ডেন্সিটি, জি মানে কি, জি হচ্ছে তোর গ্র্যাভিটি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এইচ মানে কি, এইচ হচ্ছে হাইট। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা পাই ইউনিট যদি দেখি তাহলে কি হবে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব, এটা কি লিখতে পারি আমরা, ওয়াট। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি পাচ্ছি, পাওয়ার। ওকে, আমি যদি টোটালটা করি তাহলে এইটা বেরোবে এখান থেকে, তোর বাড়িতে নিজে করে দেখে নিবি, এটাই বেরোবে। ঠিক আছে, তাহলে আমার আলটিমেটলি কি ডিপেন্ড করছে যে পাওয়ারটা আমরা এক্সট্রাক্ট করতে পারবো সেটা কার উপর ডিপেন্ড করছে, প্রথম ডিপেন্ড করছে কি ডিসচার্জের উপরে, মানে কতটা পরিমাণে জল আমরা ওখান থেকে ডিসচার্জ হচ্ছে। তারপর কি হচ্ছে, এটা হচ্ছে হেড, হেড মানে হচ্ছে হাইট, যেটা হাইটটা বোঝাচ্ছে কি, হেড বোঝাচ্ছে জি তো 9.8, আর জি আর রো তো কনস্ট্যান্ট, জলের ডেনসিটি তো কনস্ট্যান্ট, তো ম্যাটার করবে না। তাহলে আলটিমেটলি ম্যাটার করছে কি কিউর উপর আর এইচ এর উপরে, তাই না? এইচটা কি, এইচটা হচ্ছে হলো তোর, তো আমার প্ল্যানটা যেটা হয় নর্মাল হার্টের পাওয়ার প্ল্যান যেটা হয় না সেটা এরকম থাকে। ঠিক আছে, এই জায়গায় এটা একটা ড্যাম থাকে, ঠিক আছে, আর এখান থেকে একটা পেন স্টক থাকে, তাই পরে পড়াবো। পেন স্টক থেকে এখানে টারবাইন লেখা লাগা থাকবে, এখান থেকে জলটা এসে পড়বে যাবে। ঠিক আছে, তো এই যে হাইটটা, এই যে অ্যাকচুয়াল যে হাইটটা এইচ, এটা হচ্ছে হাইট বা হেড বলা হয়, এটাকে নর্মালি হেড বলা হয়। ঠিক আছে, এটাকে হেড বলে নেওয়া করেন আলটিমেটলি হাইট। ঠিক আছে, এটা হাইটের উপর ডিপেন্ড করবে, যত হাইট বেশি তত স্পিড বাড়বে না। আর এটা কি উপর ডিপেন্ড করে, ডিসচার্জের উপরে, কতটা পরিমাণে জল ওখান থেকে আসছে। ঠিক আছে, তাহলে আমার আলটিমেটলি পাওয়ার এসে কতটা হচ্ছে, কিউ ইন্টু রো ইন্টু জি ইন্টু এইচ। ঠিক আছে, লিখে নেন। মুছে দিয়ে গেল। এবার দেখ কোন একটা সাইট সেটা হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট তৈরি করা পসিবল কি পসিবল না, ফিজিবল কি ফিজিবল না, সেটা তোমাকে জানতে হবে না। মানে হট করে কোনো একটা জায়গাতে চলে গেলাম, চলে গিয়ে আমি দেখলাম যে সেটা পসিবল কি পসিবল, সেটা পসিবল না। না, আগে আমাকে ধর কেউ প্রস্তাব করলো যে ওই জায়গাতে আমি হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট তৈরি করব, তার জন্য কিছু স্টাডি আছে, তাই না, যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে, আমি কি কি দেখলে আমি বুঝবো যে সেখানে এই হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট তৈরি করা পসিবল, তাই না? তাহলে প্রথমে যদি পি থেকে দেখি তাহলে পি কিউ কি হচ্ছে, পি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু রো ইন্টু জি ইন্টু এইচ। তাহলে আমি রো জিটা কনস্ট্যান্ট, তো আলটিমেটলি পি হচ্ছে কি, পি ইজ কিউ ইন্টু এইচ। ঠিক আছে, তো বেশি ম্যাটার করবে কি, হাইট তো থাকবেই, যেখানে হেড আছে তোর, যেখানে হেড বলতে বলে তোর যেখানে তোর এই পাহাড়ের দিকে,
পাহাড়ের দিকে আমার হেড আছে মানে হাইট আছে, তো ওখানে পসিবল আছে ডিসচার্জ কম থাকলেও হাইটটা ম্যাটার করবে না। বাট ধর নর্মাল যে সমতল যেখানে আছে বা ধর ছোট ড্যাম আছে সেখানে ধর হেডটা ছোট, তাহলে সেখানে ডিপেন্ড করবে কি আলটিমেটলি নদীর ডিসচার্জের উপরে, যে কতটা পরিমাণে জল আমার আসছে তারপরে। তাহলে দেখ এই ডিসচার্জটা আমি কি দিয়ে ম্যাটার করবো, মানে মেজার করবো, কিউ ডিসচার্জ কিভাবে মেজার করবে, এরিয়া ড্রেনেজ এরিয়াটা ইন্টু কি হবে ভেলোসিটি, তাই না? তাহলে আমাকে আগে জানতে হবে যে কি করে আমি এই ডিসটেন্সটা মেজার করব, তাই না? কি করে মেজার করবো, তাহলে আমি চলে তো গেলাম না, আগে আমাকে জানতে হবে যে কি করে মেজারটা করতে হবে। তাহলে কি করে মেজার করা হয়, দেখ সবচেয়ে ইজি প্রসেস ভেলোসিটি মেজার করে কি হবে, দেখ এটা ধর নদী আছে, ঠিক আছে, আমি কি করলাম একটা পাতাকে দিয়ে দিলাম, ছোট নদীর মধ্যে পাতাকে দিয়ে দিলাম, তাহলে কি হবে পাতাটা ভেসে চলে যাবে। তাহলে দেখবো যে কত সেকেন্ডে কতটা মানে কত মিটার ডিস্টেন্স ট্রাভেল করলো, সেখান থেকে কি পেয়ে যাবো, আমি সেখান থেকে সারফেস ভেলোসিটি পেয়ে যাবো, তাই না? তো অবভিয়াসলি আমার সারফেস ভেলোসিটি এই জায়গাটা হচ্ছে বেশি হবে, তাই না? আর এমনি নর্মালি যে জলের যে এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি ফিটার টোটালটার, তাহলে এখানে ভেলোসিটি কম, গ্রাউন্ডের কাছে ভেলোসিটি কি জিরো, তাহলে কি এখানে একটু জিরো, এই জায়গাটা জিরো, তো আস্তে 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 বাড়ে। তো আমি শুধু এই ভেলোসিটি মেজার করলে হবে না, আমাকে প্রত্যেকটা ভেলোসিটি মেজার করতে হবে। বাট সবচেয়ে সোজা উপায় মেজার করার উপায় কি, আমি সারফেস ভেলোসিটি মেজার করলাম, অ্যাভারেজ ভেলোসিটি কি হয় 0.8 ইন্টু সারফেস ভেলোসিটি, একটা সবচেয়ে সোজা উপায়, ঠিক আছে? এর থেকেও সোজা উপায় হতে পারে না। কিন্তু এখনকার দিনে সায়েন্টিস্টরা কি করছে, টারবাইন মিটার ইউজ করে। টারবাইন মিটার কি, টারবাইন মিটার হচ্ছে ছোট্ট একটা ট্যাকো জেনারেটর থাকবে, এখানে জলের মধ্যে ঢুকিয়ে দেবে, দিয়ে এই জায়গাটা একটা টারবাইন থাকবে, ওকে? তাহলে আমার এই টারবাইনের যে স্পিডটা আছে বা যে ইলেকট্রিসিটি জেনারেট করছে ওখান থেকে ট্যাকো জেনারেটর মেজার করে নিতে পারবে যে কতটা ঘুরছে, তো আমি এখান থেকে টারবাইনের স্পিডটা মেজার করতে পারবো। তাহলে এই স্পিডটা আলটিমেটলি ডিপেন্ড করছে কি প্রপোর্শনাল টু ভেলোসিটি, তাহলে ভেলোসিটি যত হবে ডিসচার্জে তত তোর ওটা বেশি জোরে ঘুরবে, তাই না? তাহলে আমি এখানে করলাম, আমি এখানে মেজার করলাম, এই ভিতরে মেজার করলাম, আমি মেজার করলাম, দিয়ে কি করলাম, যে আমি একটা গ্রাফ পেপারের মধ্যে প্লট করলাম, দিয়ে তার আমি অ্যাভারেজ নিয়ে নিলাম, তাহলে আমি ইজিলি পেয়ে যাবো, তাই না? এই টারবাইন মিটার দিয়ে যেটা মেজার করে সেটা সবচেয়ে বেশি অ্যাকুরেট। কেন, এখানে দেখ প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা করে মেজার করা হচ্ছে, বোঝা গেছে? এবার কোশ্চেনটা হলো আমি ড্রেনেজ এরিয়া কিভাবে মেজার করবো, আমার তো পসিবল না যেটা ফিতা দিয়ে নদীর মধ্যে ঢুকে মেজার করা, তো ড্রেনেজ এরিয়া কিভাবে মেজার করতে হবে সেটা দেখা যাক। এবার ড্রেনেজ মেজার করার এটা হচ্ছে উপায়টা হচ্ছে একটা বড় একটা বাস নিতে হয়, মানে এটা গঙ্গা নদীর মতো পসিবল নয়, ছোট ছোট যে নদীগুলো আছে সেখানে কি করা হবে, এখানে গর্ত করা হবে, দিয়ে আমাকে দেখতে হবে যে কতটা কতটা হাইট আছে, এরকম করে দেখবো আমি কতটা কতটা হাইট আছে, ঠিক আছে? তাহলে কি আমি এই লেন্থটা খপটা পেয়ে যাবো, তাই না? আমি যখন দিব তাহলে ইজিলি বুঝতে পারবো যে এটা এত দূর গেল, এটা একটু বেশি গেল, একটু বেশি গেল, টাচ করে বুঝে যাবো। তাহলে কি হবে, তখন প্রত্যেকটা লেন্থ পেয়ে যাবো, প্রত্যেকটা লেন্থ পেয়ে গেলে আমি এখান থেকে আমি ইজিলি এরিয়াটাকে বের করে নিতে পারবো, কোনো প্রবলেম হবে না, বুঝে গেছে? তাহলে আমি এই প্রসেসে এরিয়া বার করতে পারবো আর ভেলোসিটি বার করতে পারবো। এরিয়ার ভেলোসিটি যদি বেড়েই যায় তাহলে কি হবে, আমি সেখান থেকে পাওয়ারটা জেনে নিতে পারবো যে আমি যেখানে হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে চাইছি সেখান থেকে আমি কতটা পরিমাণে পাওয়ার পেতে পারি। কিন্তু আলটিমেটলি আমাকে এই পাওয়ারটাকেই বিক্রি করে প্রফিটটাকে গেইন করতে হবে, রেভিনিউ জেনারেট করতে হবে, তাই না? তো আমার কাছে এটা ম্যাটার করবে। তো প্রথম আমাকে জানতে হবে কি ওখান থেকে কতটা পাওয়ার এক্সট্রাক্ট হতে পারে, এটা হচ্ছে ফার্স্ট কেস ফিজিবিলিটি স্টাডিজ, ঠিক আছে? এটুকু লিখে আমি তারপরে আর 3-4টা আছে সেটা বলে দিচ্ছি। ওকে, লেখা হয়ে গেছে। এবার আমি যে পয়েন্টগুলো বলে দিচ্ছি সেগুলো দেখ, আমি এক একবার প্রত্যেকটা পয়েন্ট বলে দিচ্ছি। তাহলে ফর্মুলা থেকে বুঝতে পারছিস যে আলটিমেট ডিসচার্জটা ম্যাটার করবে আর আমার হেডটা ম্যাটার করবে, ওকে? তো প্রথম যে ফ্যাক্টরটা সেটা কি, কোয়ান্টিটি অফ ওয়াটার, কোয়ান্টিটি, ঠিক আছে? মানে কতটা ওয়াটার ওখান থেকে ডিসচার্জ হচ্ছে, আমি ফর্মুলা থেকে এখনই দেখালাম, ঠিক আছে? সেকেন্ড কি হবে, সেকেন্ড হচ্ছে যে আমার যেখানে পাওয়ার প্ল্যান্টটা আছে সেখান থেকে লোড সেন্টারটা কত দূর, তাই না?
ধর সাপোজ আমার লোড সেন্টার আছে ধর এখানে তোর বললাম পশ্চিমবঙ্গতে, ঠিক আছে, আমার পাওয়ার জেনারেশন করতে হচ্ছে দার্জিলিং এ। কেন? ওখানে তো পাহাড় আছে, ওখান থেকে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট ইউজ করতে পারবো। তো কি করলাম, দার্জিলিং থেকে কি পশ্চিমবঙ্গে, সরি এটা তো কলকাতা, পশ্চিমবঙ্গ বলছে, পশ্চিমবঙ্গে দার্জিলিং আছে না, তো এটা তো কলকাতা, এটা তো কলকাতা, আর এটা আছে কি, এটা তো হচ্ছে দার্জিলিং, ঠিক আছে। তো দার্জিলিং এ তো পাওয়ারটা প্রডিউস হলো, এখানে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে, এটা ইউজ কোথায় করবো? এটা ইউজ করার জন্য আমার তো আলটিমেটলি লোড সেন্টার দরকার না, তো লোড সেন্টার কোথায় আছে? কলকাতাতে। তো আমাকে বল, এতটা পর্যন্ত যে পাওয়ারটা আমি জেনারেট করলাম সেটাকে নিয়ে আসা কি আমার পক্ষে ফিজিবল? কখনোই ফিজিবল না, ইকোনমিক্যালি ফিজিবল না। আমার এখানে যে পাওয়ারটা মানে তৈরি হলো সেটা ক্যারিং কস্টই কি বেশি হয়ে যাবে, তাই না? তো আমি এটা এক্সাম্পল দিলাম, তুই জাস্ট ভাব যে হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতের উপর অনেক নদী আছে, ওখানে আমি ইজিলি তোর এই হাইড্রো পাওয়ার প্ল্যান্ট ইনস্টল করতে পারি, তাই না? কিন্তু হিমালয় থেকে লোড সেন্টার অনেকটা দূরে, তাই না? তাহলে আমি হিমালয়ের মধ্যে যে কোনো জায়গায় আমি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারবো না। কেন? লোড সেন্টার ডিস্টেন্সটা কিন্তু ম্যাটার করবে, ঠিক আছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বলবো আমি, ডিস্টেন্স ফ্রম লোড সেন্টার, ঠিক আছে, বোঝা গেছে এটুকু? ওকে, 3 নম্বর পয়েন্ট দেখবো, অবভিয়াসলি হেড অফ ওয়াটার, মানে হেড মানে হাইট, হেড কে তো হাইট, কোয়ান্টিটি মানে ডিসচার্জ, আর হেড মানে হচ্ছে তোর হাইটটা কতটা। এটা কোথায় হাইটটা, মানে ধর যে জায়গাতে আমি দেখতে যাব আগে থেকে জিজ্ঞেস করবো যে সেখানে হেড কতটা আছে। যদি হেড কম থাকে তাহলে কি হবে, আমার পাওয়ারটা জেনারেট কম হবে, তো এটা একটা ফ্যাক্টর ম্যাটার করবে, ঠিক আছে, বলবো না এটুকু। 4 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। দেখ, আমাকে যদি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে হয় তাহলে কি করতে হবে? প্রথম কথা, আমাকে সেখানে লেবারকে নিয়ে যেতে হবে বা ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে যেতে হবে, তাই না? এবার ধর আমি যে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরি করলাম সেখানে যে অপারেটররা আছে বা ইঞ্জিনিয়াররা যেখানে আছে, সেখানে আমাকে ধর মানে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কি হেলিকপ্টার দরকার পড়ছে। মানে ধর আমাকে হিমালয়ের উপরে কোথাও একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছিস তুই, ঠিক আছে, সেখানে না যাবে বাস, না যাবে ট্রেন, না তুই হেঁটে যেতে পারবি, কি করে যেতে হবে? হেলিকপ্টারকে নিয়ে যেতে হবে। তাহলে আমার এই যে ইঞ্জিনিয়ার বা অপারেটর যারা আছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য যে ক্যারিং কস্ট যেটা হবে সেটা আমাকে প্রচুর বেশি হবে। তাহলে আমি এমন কোন জায়গায় হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারবো না যেখানে আমার অ্যাক্সেসিবিলিটি খুব কম। তাহলে প্রথম কথা কি হচ্ছে? প্রথম কথা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেসিবিলিটি অফ দ্য সাইট, ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, বোঝা গেছে? লাস্ট এন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তোর রেইনফল ক্যারেক্টারিস্টিক্স। কেন? দেখ, আমি ধর এমন কোনো জায়গাতে পাওয়ার প্ল্যান্ট তৈরি করলাম সেখানে তো সারা বছর বৃষ্টি হয় না, তাই না? তাহলে আমি সেখানে জল কোত্থেকে আসবে? আমি মানলাম নদী ওদিক দিয়ে আসছে, নদী ধর অন্য জায়গা থেকে আসছে, তাহলে সেখানকার নদীর যে জলটা মানে অ্যাভারেজ যে অ্যানুয়াল যে ফ্লোটা আছে নদীর, সেটা ডিপেন্ড করছে পুরোপুরি রেনফলের উপরে, তাই না? যেহেতু অনেক নদী আছে যেটা ডিপেন্ড করছে মনসুনের উপরে। তাহলে আমি যদি সেখানকার রেনফল যদি কম হয় তাহলে সেখানে ইউজ করা পসিবল বা বেটার হবে কোনো কাছে? কখনোই নয়, ফিজিবল হবে না। তো রেনফল ক্যারেক্টারিস্টিক্স ম্যাটার করবে, ঠিক আছে, এর জন্য মাথায় থাকে। আর আমাকে যে কথা বলছি, রেন আমরা কি দিয়ে মেজার করি, কোন ইউনিটে মেজার করি রেনফলটাকে? বলতে হবে কি, রেনফল আমরা কোন ইউনিটে মেজার করি? রেনফলটা আমরা মেজার করি হচ্ছে সেন্টিমিটারে। আমাদের 1 সেন্টিমিটার যদি রেনফল হয় তার মানে কি বলতো? তার মানে হচ্ছে যেখানে 10⁴ কেজি পার কিলোমিটার স্কোয়ার, পার কিলোমিটার স্কোয়ার সেখানে জলটা আছে। মানে সেখানে 1 সেন্টিমিটার জল বৃষ্টি হওয়া মানে সেখানে 10⁴ কেজি পার কিলোমিটার স্কোয়ার সেখানে যাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে মানে 1 কিলোমিটারে এই 1 স্কোয়ার কিলোমিটারে এতটা পরিমাণে রেনফলটা হয়েছে। ওকে, তো রেনফলটা ম্যাটার করবে, ঠিক আছে। আরেকটা জিনিস ম্যাটার করবে, এখানে কোথায় লিখি বলতো? ঠিক আছে, লিখে দিচ্ছি, ম্যাটার করবে, সেটা হচ্ছে রেনফল ক্যারেক্টারিস্টিক্স থেকে। এটা ওর মধ্যে সাবহেডিংয়ে পড়ে যে যখন রেনফল হচ্ছে না তখন আমার এভারেজ যে ফ্লোটা আছে, ওয়াটার ফ্লোটা, রেনফল যদি না হয়, রেনফল না হলে যে আমার ওয়াটার ফ্লোটা আছে সেটা কতটা হয়। মানে আমাকে এটা জন্য হবে না যে রেনফল হলো অবভিয়াসলি বৃষ্টি মানে প্রচুর পরিমাণে জল যাবে, বাট যখন আমার বৃষ্টি হবে না তখন আমি সেখান থেকে কতটা পরিমাণে জল পাবো, এই সবকিছুর উপর ডিপেন্ড করবে হচ্ছে আমার সেখানে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরি করা পসিবল কি পসিবল না, ঠিক আছে। এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অন হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, এগুলো একটু লিখে নেয়।
2 মিনিট টাইম দাম লিখে নে। তারপরে এবার আমি দেখাবো যে ক্লাসিফিকেশন অফ হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট, মানে কত ধরনের হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট হতে পারে। সেটা 2 রকমের আলাদা আলাদা করে টাইপের আছে, ঠিক আছে। ওকে, লেখা হয়ে গেছে, বুঝে দিচ্ছি এগুলো আমি। দেখ, এবার আমি যে ফর্মুলাটা বলেছিলাম সেটা কি ছিল? কিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু রো ইন্টু জি ইন্টু এইচ। তার মধ্যে এই দুটো কনস্ট্যান্ট, তো আমি বলতে পারি যে পি ইজ প্রপোর্শনাল টু কিউ আর এইচ, হ্যাঁ না? তাহলে এখানে ফ্যাক্টর কোনটা? ফ্যাক্টর হচ্ছে দুটো, একটা হচ্ছে কিউ মানে ডিসচার্জ আর একটা হচ্ছে হেড। তো এই দুটোকে ফ্যাক্টর করে আমি দু রকম পাওয়ার প্ল্যান্টের ক্লাসিফিকেশন করতে পারি, ঠিক আছে। তাহলে প্রথম কি হচ্ছে? ক্লাসিফিকেশন বাই ডিসচার্জ। ডিসচার্জের উপরে কি ক্লাসিফিকেশন করা যেতে পারে, ঠিক আছে। তাহলে ফার্স্ট কি হবে? ফার্স্ট হচ্ছে রান অফ রিভার। রান অফ রিভার মানে কি? নো স্টোরেজ, নো স্টোরেজ। ওকে, এখানে কি হচ্ছে দেখ, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ডিসচার্জের উপর মানে রান অফ রিভার মানে কি? এখানে কোনো ড্যাম নেই, মানে নো স্টোরেজ মানে কি? স্টোরেজ নাই মানে কি? ড্যাম নেই। আলটিমেটলি আমরা ব্যাটারিতে ইলেকট্রিসিটি মানে স্টোর করি, জল কোথায় স্টোর করি? জল স্টোর করি ড্যামে, ঠিক আছে। তাহলে এখানে নো স্টোরেজ মানে কি? নো ড্যাম, তাই না? তাহলে এখানে কি লিখবো আমি? নো ড্যাম। বোঝা গেছে? তো ড্যাম না থাকা মানে কি? ড্যাম না থাকা মানে নর্মালি আমাকে একটা মানে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে কি হচ্ছে? নদীর উপরে, নদীতে জল যা ফ্লো করবে তার উপর ডাইরেক্টলি আমার কি হবে? তোর পাওয়ার প্ল্যান্টটা চলবে। জল থাকলে পাওয়ার প্ল্যান্ট চলবে, জল না থাকলে পাওয়ার প্ল্যান্ট চলবে না। তাহলে যখন ড্যাম যদি তৈরি না করি, তাহলে এটুকু বুঝতে পারছিস যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা আমার কম। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বা ইনিশিয়াল যে ইনভেস্টমেন্টটা হবে সেটা কি হচ্ছে? কমে যাচ্ছে। কেন? একটা ড্যাম তৈরি করা মানে বুঝতেই পারছিস যে কতটা পরিমাণে খরচা হতে পারে। তাহলে যেহেতু ড্যাম নেই, তাহলে কি হবে? আমার ইনভেস্টমেন্ট কমে যাবে। বোঝা গেছে এটুকু? ঠিক আছে। নেক্সট হচ্ছে, মুছে দিই এটুকু। রান অফ রিভার উইথ স্মল স্টোরেজ। স্মল স্টোরেজ মানে কি? এখানে ড্যাম থাকবে, বাট কি হবে? ছোট ড্যাম থাকবে, খুব বড় ড্যাম কিন্তু থাকবে না, ঠিক আছে। ছোট ছোট ড্যাম তৈরি করলাম, সেখানে আমি রান অফ রিভার করলাম, ঠিক আছে। মানে কি? নদীর উপরে রাখলাম, বাট একটা ছোট ড্যাম তৈরি করে দিলাম, যাতে কি হচ্ছে? ধর জল যদি নাও থাকে, তাহলে আমি জানি সেখান থেকে আমি ইউজ করতে পারি। ইভেন এই ড্যাম যে ইউজ করা হচ্ছে না, এর একটা আলাদা অ্যাডভান্টেজ আছে, সেটা আমি পড়াবো, ঠিক আছে। আমি যেটা পড়াবো, ব্রেকের পরে পড়াবো। পাম্প স্টোরেজ যে হয়, পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট, সেটাই পড়াবো, যেটা আমাদের পুরুলিয়াতে অলরেডি আছে। খুব ইন্টারেস্টিং ওটা, ঠিক আছে। তারপর কি হবে? রান অফ রিভার রান অফ রিভার সব জায়গাতে আছে, তো এই জায়গায় রান অফ রিভার না লিখে তো সবচেয়ে ভালো কি? কিন্তু মেন এখানে হাইয়ার কি?
লার্জ স্টোরেজ। তো আমি যাই কোন না কেন রিভার সাইডে থাকবে, ড্যাম তৈরি করে রিভার সাইডে থাকবে, রান অফ রিভার দেখার দরকারই নেই। লার্জ স্টোরেজ কোথায় আছে আমাদের? এটা ওয়াকরানাঙ্গাল, মাইথন, ঠিক আছে, ওয়াকরানাঙ্গালের উপর আছে, মাইথনের উপর আছে, ঠিক আছে। তো বড় বড় যে ড্যামগুলো আছে সেখানে কি লার্জ স্টোরেজ মানে প্রচুর পরিমাণে জল স্টোর করতে পারি। তো এটা হচ্ছে নর্মালি ডিসচার্জ, মানে ক্লাসিফিকেশন বাই ডিসচার্জ, ঠিক আছে, বোঝা গেছে এটুকু? তো এটা লিখে নে। তো তোকে আমি 5 মিনিট ব্রেক দিলাম। ব্রেকের পরে তোর সাথে আমি নতুন আরেকটা যে ডিসচার্জ মানে হেডের যে ক্লাসিফিকেশনটা বললাম বা ইউজিং হেড, সেটা পড়ে আমি যে যে টারবাইন আমরা ইউজ করি সেই টারবাইনগুলো ইউজ করে আমি বলে দিচ্ছি, ঠিক আছে।
ওকে, তো দেখা যাক এবার হেড দিয়ে যেটা হয় আর কি, মানে হেড দিয়ে যে ক্লাসিফিকেশনটা আছে আমাদের সেটা দেখা যাক। দেখ ক্লাসিফিকেশন বাই হেড, ঠিক আছে। তারপর কি হয়, প্রথমটা হচ্ছে ভেরি হাই। ভেরি হাই হেড, ভেরি হাই হেড মানে কি, ধর সেখানে আমার একটা অনেক উঁচুতে আছে, ড্যামটা যেটা তৈরি করা আছে সেই ড্যামটা প্রচুর উঁচুতে তৈরি করা আছে, আর অনেক নিচে কি আছে আমার পাওয়ার প্ল্যান্ট তৈরি করা আছে, ঠিক আছে। তাহলে কি এখানে হেড মানে যে হাইটটা পাচ্ছি সেই হাইটটা কি পাচ্ছি, অনেকটা বেশি পাচ্ছি। ওকে, তাহলে এখানে যে আমরা টারবাইনটা ইউজ করি সেটা কি ইউজ করি, টারবাইন ইম্পালস টারবাইন। আমাকে একটু দেখাতে হবে, প্রত্যেকটা ছবি এঁকে দেখাবো আমি। ইম্পালস টারবাইন, ঠিক আছে। মেইনলি এখানে যে আমি যে কটা দেখাবো, দেখ বুঝতে পারছি ভেরি হাই, তারপরে কি হবে হাই, তারপর লো, ভেরি লো, সামথিং, তাই না। ওকে, তাহলে ভেরি হাই পরে কি আসবে, হাই বা কি মিডিয়াম, মিডিয়াম হেড, ঠিক আছে। এখানে আমরা কি ইউজ করবো, এখানে ইউজ করবো ফ্রান্সিস টারবাইন, ঠিক আছে। তারপর কি হবে লো, লো হেড কি হবে, লো হেড আমরা ইউজ করবো রিয়াকশন টারবাইন, ঠিক আছে। আর তারপরে কি হয় ভেরি লো, ভেরি লো মানে কি কোনো হাইটে কোনো চেঞ্জেসই নাই, জাস্ট লাইক বলতে পারি যে সোজা সোজা চলে গেছে রিভারের মধ্যে ধরে নেয়, ঠিক আছে। মানে কোনো হাইটে কোনো চেঞ্জেসই নাই, ঠিক আছে। ভেরি লো মানে কি, মানে সেখানে হাইটে চেঞ্জেসটা ধরো 1 মিটার বা 2 মিটার, এর বেশি নয়, ঠিক আছে। আমি দেখাচ্ছি টারবাইনটা দেখাও তো খুব ভালো করে বুঝতে হবে টারবাইনের থেকে। ভেরি লো হেড, ভেরি লো হেডে কি আসবে এখানে পাইপ টারবাইন বা টিউব টারবাইন, ঠিক আছে, বা কি বলি আমরা এখানে বাল্ব টারবাইন, ঠিক আছে। প্রত্যেকটা টারবাইন আমি ছবি দেখাচ্ছি, এগুলো লিখে নে। লিখে দেখলাম আমরা যেখানে ভেরি হাই হেড আছে, ভেরি হাই হেড মানে কি আমার প্ল্যান্টের দূরত্ব, প্ল্যান্ট আর জল যেখান থেকে আসবে, মানে এখানে ড্যামটা এখানে আছে আর ধর এখানে আমার প্ল্যান্টটা এখানে আছে, এই যে ডিস্টেন্সটা আছে এইচটা, এটা ভেরি হাই, মানে ধরতে পারি যে প্রায় ধরে নে 30 থেকে 40 মিটার, ঠিক আছে। তাই সেটা হচ্ছে ভেরি হাই, ঠিক আছে। তারপরে কি আসছে, ভেরি হাই কি হচ্ছে ইম্পালস টারবাইন, এইভাবে ছবি আমি দেখাচ্ছি যে ইম্পালস টারবাইন হচ্ছে নর্মাল, কোনো বের কিছু নেই। মিডিয়াম হেডটা কি ফ্রান্সিস টারবাইন, এটা একটু কমপ্লিকেটেড, যেটা আমি এখানে হাতে ড্র করতে পারবো না, তোকে আমি ছবিতে দেখিয়ে দেবো, ঠিক আছে। তারপরে কি হচ্ছে লো হেড বা রিয়াকশন টারবাইন, আর তারপর হচ্ছে ভেরি লো হেড, এখানে কি পাইপ টারবাইন, টিউব টারবাইন বা বাল্ব টারবাইন, ঠিক আছে। তাহলে এবার লিখে নে, আমি তোকে কিছুক্ষণ টাইম দিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি ইম্পালস টারবাইন দেখতে কেমন হয়, রিয়াকশন দেখতে কেমন হয়, আর পাইপ টারবাইন দেখতে কেমন হয়। লেখা হয়ে গেছে, ঠিক আছে, বুঝে নিচ্ছি আমি এগুলো এবার। তাহলে প্রথম আমাদের কি আসছে, প্রথম আসছে আমাদের ইম্পালস টারবাইন। দেখ তোরা এটুকু এতদিনের ক্লাস করে আমার ক্লাস করে বুঝতে পেরেছিস যে টারবাইন মানে কি, টারবাইন মানে সেখানে এমন কিছু থাকবে যেখানে গিয়ে স্টিম হিট করবে বা জল হিট করবে বা এয়ার যাবে, এয়ার ফ্লো হবে, তার জন্য কি ঘুরবে, ঠিক আছে। সেখানে আমি প্রত্যেকটা দেখিয়েছি তোকে, ওশান থার্মাল এনার্জিতে, ওয়েভ এনার্জিতে তোকে আমি টারবাইন ইউজ করে দেখিয়েছি, ঠিক আছে। তাহলে দেখ ইম্পালস টারবাইন মানে কি, ঠিক আছে। এবার কি মানে কাপ শেপে ছোট ছোট এখানে কাপ থাকবে, মানে এটা দেখতে ছোট ছোট কাপ নয়, এটা অনেকটাই বড়, ঠিক আছে, স্মল স্কেল এটা। ঠিক আছে, এরকম থাকবে। তো কি হয় যে জলটা আছে না, সেই জলটা আমার ডাইরেক্টলি গিয়ে এখানে হিট করবে, ঠিক আছে। এটা হিট করলে কি এটা রোটেট করবে, তারপর কি হবে এটা যখন এখানে কি মুভ করে এদিকে চলে যাবে, ঠিক আছে, তখন কি হবে যখন শিফট করবে তখন কি হবে এখান থেকে জলটা পড়ছে, তো জলটা আমার এখানে পড়বে, জলটা এখানে পড়ে, জলটা যখন হিট করবে তখন কি হবে টারবাইনটা ঘুরবে, আর এখানে তো টারবাইনের কি থাকবে শ্যাফট থাকবে, যে শ্যাফটটার সাথে কি থাকবে আমার ওখানে অল্টারনেটর কানেক্টেড থাকবে, ঠিক আছে। ওকে, এটা কি হরাইজন্টাল, মানে শেপটা হরাইজন্টালি কানেক্টেড থাকবে, জাস্ট লাইক বলতে পারি যে এটা এরকম আছে, তো মানে এই শেপটাকে কি করে বোঝাবো তোকে আমি, এরকম করে থাকবে যেখানে কি হবে এই দিক দিয়ে হিট করবে, ঠিক আছে, এই দিক দিয়ে হিট করে কি হবে এইভাবে ঘুরবে, ওকে। আর আমার টারবাইনটা কি হবে, অল্টারনেটর কি হবে এইভাবে কানেক্টেড থাকবে, তো এটা ঘুরবে আর এইভাবে কানেক্টেড থাকবে, বোঝা গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইম্পালস টারবাইন। ওকে, নেক্সট আমাদের যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি রিয়াকশন টারবাইন।
রিয়াকশন টারবাইনটা তোরা অলরেডি পড়েছিস, ঠিক আছে। রিয়াকশন টারবাইন কোথায় ইউজ করছি আমরা? লো হেডে, ঠিক আছে। লো হেড মানে কিন্তু বুঝতেই পারছিস, লো হেড মানে কি খুব জোরে ধর 3 থেকে 4 মিটারের আমার ওয়াটারের হেড আছে। তার মানে বুঝতে পারছি যে এখান থেকে আমাদের ওয়াটারটা ফ্লো হবে আর এখান থেকে আমার ওয়াটারটা ডিসচার্জ হবে। এই দুটোর মধ্যে হাইটের গ্যাপটা কত? হাইটের গ্যাপটা হচ্ছে আমার 3 থেকে 4 মিটার, ঠিক আছে। তাহলে কি করবো? তাহলে বুঝতেই পারছিস যে এই দিক দিয়ে ওয়াটারটা আসবে, ওয়াটারটা এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে আমার ফ্লো হয়ে চলে যাবে, ঠিক আছে। ছবিটা থেকে বুঝতে পারছিস যে রিয়াকশন টারবাইন কেমন দেখতে হতে পারে? আমি আগের ক্লাসে ড্র করেছিলাম, মনে হচ্ছে না? অ্যাক্সেল টারবাইন বলেছিলাম। অ্যাক্সেল টারবাইন কি হবে? এখানে টারবাইনটা, সরি লেগে গেছে আমার, এটা থাকবে এই জায়গাটাতে, টারবাইনটা থাকবে। এখানে আমার কি থাকবে? জেনারেটর ইউনিট থাকবে, ঠিক আছে। তাহলে দেখ এখানে যদি হেডটা কম হয় তো কি, যেহেতু হেডটা কম তাহলে ইউজ করতে পারছি, যদি হেড বেশি হলে ইউজ করতে পারতাম না, তাই না? তো হেডটা যেহেতু কম তো কি করলাম, আমি যদি এটা ইনস্টল করে দিই, এখানে তো একটা শ্যাফট থাকলো যাতে জায়গায় সাপোর্ট দিতে পারি আমি, ঠিক আছে। দিয়ে এখানে টারবাইনটা ইউজ করলাম, দেখি হবে এদিক দিয়ে জল যখন ফ্লো করবে তখন টারবাইনটা রোটেট করবে, বুঝা হলো? এটা আমরা কি করছি? রিয়াকশন টারবাইন। তাহলে বুঝতেই পারছিস টারবাইনের ছবি দেখে যে অবভিয়াসলি এই ডিস্টেন্স অনেকটাই কম, প্রায় 2 থেকে 3 মিটারের বেশি হতে পারে না, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের রিয়াকশন টারবাইন। ছবিটা এখানে ইম্পালস টারবাইনের ছবিটা হতে আমি টাইমটা দিইনি, সরি। তো আমি ছবি যখন দেখাবো তিনটে, মানে সবকটা টারবাইনের ছবি যখন আমি দেখাবো তখন তুমি ড্র করে দিতে পারবে, ঠিক আছে। তো এটা দেখে লিখে ড্রটা করে না। আর তোরা সবাই জানিস যে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের ছবি দেখতে কেমন না? ওই একটা ড্যাম থাকবে, সেই ড্যাম থেকে তোরা মানে জল আসবে, জল কি দিয়ে আসবে? পেন স্টকের মধ্যে দিয়ে আসবে, সে আমার টারবাইনকে ঘোরাবে, ঠিক আছে। তো আমি জাস্ট প্রত্যেকটা ভেরি লো হেড থেকে ছবি ড্র করতে পারবো না, ভেরি লো হেডে যাতে এরকম থাকবে। এই দেখ, এটা নিচে একটা পাওয়ার প্ল্যান্ট হবে না, এই জেনারেটর আছে, টারবাইন আছে, জল ফ্লো করছে, পাওয়ার প্ল্যান্ট আছে। রিয়াকশন টারবাইন করে দিলাম। ইম্পালসটা ছবি করে দেখাবো যে ইম্পালসের জন্য টারবাইন ঘোরা দেখিয়েছি। লো হেড যেটা হবে, একদম ভেরি লো হেড, সেটা আমি তোকে বুঝতে পারি যে ওটা একটা পাওয়ার প্ল্যান্ট। আমি যে হাই যেটা বললাম ভেরি হাই এর, সেই পাওয়ার প্ল্যান্টের ছবিটা আমি তোকে ড্র করে দেখিয়ে দেবো। ড্র করা হয়ে গেছে এটা। এবার দেখ, তাহলে আমার কাছে এরপরে অপশন কি আছে? এরপর অপশনটা হচ্ছে, এবার আমার এই হেডটুকু নেই, ওকে। মানে এখন আমার হেডটা কি? এইটাই। তখন কি করবো? তাহলে কি করতে পারি? কি অপশন আছে আমার কাছে? দেখ, আমি কি করতে পারি? এখানে আমার একটা রাখলাম, সরি ঠিকঠাক ছবিটা ড্র হলো না, এটা একটা অ্যাক্সিস, এই জায়গাটা আমার টারবাইনটা থাকলো, ঠিক আছে। এবার যদি এখানে টারবাইনটা যদি থাকে তাহলে আমাকে কি জেনারেটর ইউনিট দরকার? তো এবার আমি এটা কি ডাইরেক্টলি সরিয়ে নিয়ে যেতে হবে। আর যদি ভাবি যে আমি এরকম করে উঠাবো তাহলে পসিবল নয়, যে আমার অ্যাক্সিস এখানে থাকে, তাহলে গিয়ার বক্স দরকার এখানে আবার, তাই না? জলের মধ্যে গিয়ার বক্স হবে, তো আমার অত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই যে আমি এরকম করে উপরে উঠে দেবো, পসিবল না ঠিক করে। তাহলে কি করতে পারি? এখানেই আমি একটা কি করলাম? জেনারেটর ইউনিটকে রাখলাম, বোঝা গেল? দিয়ে আমি কি করব? এখান থেকে একটা পাইপ নিলাম আর এখান থেকে একটা পাইপ নিলাম, যে পাইপের মধ্যে দিয়ে আমি ওয়্যারটাকে বার করব, ঠিক আছে। আর এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ হবে, ঠিক আছে। তো এটা কি বলে? এটা তার বাল্ব শেপের হচ্ছে, তাই কি বলা হয়? বাল্ব টারবাইন, বোঝা গেল? এটাকে বলা কি? বাল্ব টারবাইন। ওকে, যেটা একটু ড্র করে আগে তোকে দেখালাম যে ভেরি লো হেডে, দেখ এখানে হেডই নাই, তুই দেখে বুঝতে পারছিস যে এখানে কোনো হেডই নেই, মানে তো একবার এই প্রায় ধরে খুবই কম, ঠিক আছে। এর হচ্ছে বাল্ব টারবাইন, বোঝা গেছে এটুকু, ঠিক আছে। নেক্সট আসছে টিউব টারবাইন, যেটা বলেছিলাম টিউব টারবাইন দেখে ধর হেডটা একটু হেড আছে, এটা যেমন হেড একদম কম, এরপরে একটু হেড আছে, সেখানে কি ইউজ করতে পারি আমরা? দেখ, তো এরকম আছে, এরকম আছে, ঠিক আছে। তখন আমরা কি করি? তখন আমরা এখানটাতে কি থাকবে? এখানটাতে আমার টারবাইনটা থাকবে, ঠিক আছে। আর এখান থেকে সোজা আমার টারবাইনের শ্যাফটটা চলে যাবে, এখানে গিয়ে বাইরে কি থাকবে? বাইরে এখানে জেনারেটরের ইউনিট থাকবে, ঠিক আছে। তাহলে দেখ এটা কি হচ্ছে? এটা আলটিমেটলি এটা তো শ্যাফট, তাই না? তাহলে দেখ এটা পাইপের মধ্যে আছে বা টিউবের মধ্যে আছে, কিন্তু বাইরে ওটা আছে, বাল্ব তো নয় যেন। এটা পাইপের মধ্যে আছে, এটা পাইপের মধ্যে রাখা আছে, পুরোটাই আছে, বাল্ব শেপে আছে, তাই এটা বাল্ব টারবাইন। বাট এটা পাইপের মধ্যে টিউবের মধ্যে আছে, দিয়ে এইভাবে
মানে এরও ইনক্লাইন লিখেছে, তাই না? তো এটাকে আমরা কি বলবো, এটাকে বলা হয় কি টিউব টারবাইন। বোঝা যাচ্ছে? টিউব টারবাইন বা পাইপ টারবাইন। বোঝা গেছে? তাহলে আমি তোকে কি দেখালাম, ইনভার্স টারবাইন তোকে আমি দেখালাম, ঠিক আছে? ইনভার্স টারবাইনটা দেখতে পেলে খুব ইজি, জাস্ট কি থাকে, কাপের মধ্যে থাকবে, জল যাবে, ধাক্কা মারবে, ঠিক আছে? যেটা আগেকার দিনে ওই সেচ ব্যবস্থাতে নর্মালি দেখা যায় না, যেটা যে অনেক বড় একটা জিনিস আছে যেখানে কি তোর টিনের ইয়ে আছে, তখন জল গেট লাগছে আর ওটা ঘুরছে, ঠিক আছে? সেচে যেটা ইউজ করা হতো, সেম এখানে ইনভার্স টারবাইন ইউজ করা কি আমার বেশি এফিসিয়েন্সি হবে আর ভালো মেটেরিয়াল তৈরি হবে, সেটা ইউজ করা হচ্ছে আমরা এখানে হার্ডল পাওয়ার প্ল্যান্টে। ওকে, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বাল্ব টারবাইন, এটা হচ্ছে আমাদের পাইপ টারবাইন, টিউব টারবাইন, আর রিঅ্যাকশন টারবাইনটা দেখালাম যেটা আগের ক্লাসে পড়েছিলাম টারবাইন। ঠিক আছে? তাহলে আমার কাছে এখানে ভেরি লো হেড, হাই হেড আর টারবাইন গুলো দেখিয়ে দিলাম। ফ্রান্সিস টারবাইন যেটা আছে সেই টারবাইনটা আমি তোকে ছবিতে দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এই চারটে টারবাইন বোঝা গেল, কোনো প্রবলেম না, আসলে চারটে টারবাইন নেই। ঠিক আছে, আমি তোর ক্লাসিফিকেশন বুঝতে পেরে গেছি। এবার তোকে আমি নর্মালি ড্যাম দিয়ে যেটা ইউজ করা হয়, ঠিক আছে, ড্যাম থাকবে যেখানে যে নর্মালি যে একটা হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট যেমন দেখতে হয়, সেটা আমি তোকে ড্র করে দেখাচ্ছি। এবার দেখ, ড্যাম এরকম দেখতে হয় না যদিও, ঠিক আছে, জাস্ট অ্যাজুম করে নে। ঠিক আছে, আমি কি করবো, এখান থেকে একটা পেন স্টকের থ্রু, পেন স্টক মানে কি পাতে একটা পাইপ, আর কিছু না। ওই শাহরুখ খানের মুভি দেখেছিলি তো, ওই যে জল যেটাতে ফ্লো হয়ে আসবে আলটিমেট টারবাইনে, সেটা হচ্ছে তার পেন স্টক। ঠিক আছে, পেন স্টকের থ্রু এখানে কি আসবে, এখানে জলটা আসবে। ঠিক আছে, এইখানটাতে আমার পাওয়ার প্ল্যান্টটা বসানো থাকবে। ঠিক আছে, যেখানে এই জায়গাতে সেট আপ থাকবে হচ্ছে তোর, এখানে থাকবে হচ্ছে আমার টারবাইনটা। ঠিক আছে, আমি ভালো করে যদি ড্র করে তাহলে কি এটা একটু নিচে থাকবে, তার যেহেতু ভেরি হাই হেড আছে, তো কি হবে, এই জায়গাটাতে কাপ শেপের থাকবে, ইম্পালস টারবাইন থাকবে। ঠিক আছে, টারবাইনটা থাকবে, এই জায়গা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট এটা। ঠিক আছে, এরকম থাকবে, আর এখান থেকে আলটিমেটলি জলটা আবার ডিসচার্জ হয়ে গিয়ে এদিকে চলে যাবে। এই জায়গাতে আবার একটা নদীর মতো থাকবে, নদী থাকবে। ঠিক আছে, তো আমার এখানে কি আছে, এখানে অলরেডি হেড বললাম না, এখানে জল আছে। ঠিক আছে, আর এখানে একটা ভাল্ব থাকবে, যে ভাল্ব দিয়ে আমি জলটাকে কন্ট্রোল করতে পারবো, তো এখানে একটা ভাল্ব থাকবে। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কি, পাওয়ার ফর্মুলা হচ্ছে এখান থেকে P is equal to Q into rho into G into H। ঠিক আছে, এই এইচটা কি, এইচটা হচ্ছে কি আমার গ্রস হাইটটা। কেন গ্রস হাইট, দেখ এই হাইটটা হচ্ছে মেন, সরি এখান থেকে না, এই হাইটটা হচ্ছে আমার মেন, যেমন যে হাইটটা পাচ্ছি এখান থেকে, যে জলটার মধ্যে আসছে, ঠিক আছে, হাইটটা মেন। ওকে, তার মধ্যে এখানে কিছু লস থাকবে, তাই না? এখান থেকে জলটা যেটা আসছে পাইপে ডায়ামিটার কিছু লস থাকবে, বা অন্য লিকেজ ধর হচ্ছে, সেই লস থাকবে। তো গ্রস হাইট কি হয়, গ্রস হাইট বলতে পারি এইচ হচ্ছে, তো এখানে যে পাইপের যে নর্মাল হাইটটা এইচপি মাইনাস এইচ এল, এটা হচ্ছে এইচ লস। ঠিক আছে, তো আমার গ্রস হাইট হচ্ছে এইচ, সেটা এইচপি মাইনাস এইচ এল, এইচ এর লসটা, যেটুকু যে হাইটের যে লসটা হচ্ছে। ওকে, এবার এবার একটা খুব মানে ভালো একটা জিনিস দেখাচ্ছে। দেখ, তোদের আমি ফার্স্টে ক্লাস স্টার্ট করতে গিয়ে বলেছিলাম যে আমাদের কাছে যে পাওয়ার প্ল্যান্টটা আছে, সেই পাওয়ার প্ল্যান্টটাকে আমরা কি ইউজ করতে পারি, বেস লোড ইউজ করতে পারি, আবার আমি ইউজ করতে পারি কি হিসেবে, পিক লোড হিসেবে, তাই না? তো এখানে একটা জিনিস জেনে রাখ, কি হয়, লোড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর। ঠিক আছে, লোড ফ্যাক্টর মানে কি, লোড ফ্যাক্টর মানে হচ্ছে আমার যে মানে যে আমার পাওয়ার প্ল্যান্টটা আছে, সেই পাওয়ার প্ল্যান্টটা অ্যাকচুয়ালি কতটা পাওয়ার দিচ্ছে, অ্যাকচুয়াল রান মানে অ্যাকচুয়ালি যে পাওয়ার আউটপুটটা দিচ্ছে,
পাওয়ার প্ল্যান্ট সেটা ডিভাইডেড বাই ওই পাওয়ার প্ল্যান্টটা যদি সবসময় চলতো তাহলে আমার কতটা যেত, মানে কি ইফ রান অল দ্য টাইম দেন পাওয়ার আউটপুট। বোঝা গেল? তাহলে বুঝতে পারছি লোড ফ্যাক্টর কি? লোড ফ্যাক্টর মানে হচ্ছে অ্যাকচুয়াল পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই ইফ দ্য পাওয়ার প্ল্যান্ট রান অল দ্য টাইম, তাহলে যে পাওয়ার আউটপুটটা দিত সেটাকে আমরা কি বলছি? লোড ফ্যাক্টর। এটুকু কোনো প্রবলেম নেই। ওকে, এবার দেখো এখানে তার মানে যদি কেউ তোকে বলে যে একটা পাওয়ার প্ল্যান্ট 0.5 লোডে চলছে, ঠিক আছে, বা তোকে যদি বলে যে 0.2 লোডে চলছে, তার মানে কি? তার মানে হচ্ছে ও 20% পাওয়ার ইউজ মানে তৈরি করছে, কিন্তু ও তৈরি করতে পারতো অনেক বেশি। তার মানে ধর 0.2 লোডে মানে কি? 0.2 লোডে মানে হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট যে 1000 মেগাওয়াট তৈরি করতে পারবে, ঠিক আছে, তাকে দিয়ে কত তৈরি করানো হচ্ছে? 200 মেগাওয়াট তৈরি করানো হচ্ছে। এই 0.2, এটা বোঝা গেছে? ঠিক আছে, তো এটা হচ্ছে লোড ফ্যাক্টর। তাহলে আমার এখানে যে মানে পাওয়ার প্ল্যান্ট ইউজ করা হবে সেটা কি হবে? সেটা বেস লোড ইউজ করা যেতে পারে, পিক লোড ইউজ করা যেতে হবে, তাই না? তাহলে অবভিয়াসলি এখানে যে বেস লোডটা হবে সেটা কিন্তু কম হতে হবে। কেন? আমাকে পিক লোডটাকে স্যাটিসফাই করতে হবে, তাই না? এইবার দেখ, এবার আমি যে এখানে ড্যামটাকে তৈরি করে দিলাম, এই ড্যামটার তো কিছু প্রবলেম আছে না? এই ড্যামটার একটা ইনিশিয়াল প্রচুর ইনভেস্টমেন্ট আছে। ইভেন আরেকটা প্রবলেম কি হতে পারে? আরেকটা প্রবলেম হচ্ছে প্রথমে কি ছিল? ড্যামটা এখানে ছিল না, ঠিক আছে, এটা একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, ঠিক আছে। প্রথমে ড্যামটা ছিল না, ড্যাম না থাকার জন্য কি হবে? জলটা নর্মালি ফ্লো করছিল। ওকে, এবার তুই কি করলি? তোকে এখানে একটা ড্যামকে বসালি, ঠিক আছে। যখন তুই এখানে ড্যামটা করলি তখন কি হবে? এখানে আস্তে আস্তে জলটা বাড়তে থাকলো। যখন এখানে জল বাড়তে থাকলো তখন কি হবে? এখানে এখানে যে পাথরগুলো অলরেডি যে পাথরগুলো আছে, তারপর কি প্রচন্ড পরিমাণে প্রেসার পড়বে, তাই না? কেন? তুই এখানে জলটাকে স্টোরেজ করে রেখে দিচ্ছিস, তাই না? তাহলে কি হবে? এখানে যে পাথরগুলো আছে সেগুলো যদি স্টেবল না হয় তাহলে কি হবে? এখানে আর্থকুয়েক হবে। বোঝা গেল? তো ড্যাম বানালেই হলো না, সেটা হেভি রিস্ক। কেন রিস্ক? যে এখানে যে জলটা আমি রাখবো সেটার উপর ডিপেন্ড করবে, এখানে আর্থকুয়েক হতে পারে। কেন? এখানকার যে রক গুলো আছে সেগুলো স্টেবল নয়। ইভেন আমাদের কাছে হিমালয় যা তৈরি হয়েছে সেই হিমালয় কিন্তু স্টেবল নয়। ইভেন এখন হিমালয়ের হাইটটা বাড়তে থাকে। কেন? এটা নতুন তৈরি হচ্ছে হিমালয়, কিন্তু আরাবল্লী হচ্ছে তো ওল্ডেস্ট ইন্ডিয়ার মধ্যে। তো হিমালয় যেহেতু নতুন তৈরি হচ্ছে, তো এখানকার রক গুলো পুরোপুরি এখন স্টেবল হতে পারেনি। তো এখানে রিস্ক কি থাকে? রিস্ক থাকে এখানে আর্থকুয়েক হওয়ার, ড্যামের জন্য। এটা হচ্ছে 1 নম্বর প্রবলেম ড্যাম নিয়ে। সেকেন্ড প্রবলেম কি? সেকেন্ড প্রবলেম হচ্ছে এখানে দেখ প্রচুর পরিমাণে জল আমি স্টোর করে রেখে দিচ্ছি, তাই না? নর্মালি ওয়াটার ফ্লো করছিল, কোনো প্রবলেম ছিল না। যে আমি এখানে স্টোর করলাম, এইখানে যে পরিমাণে জল থাকে না, সেখানে তুই ধরতে পারিস যে এনটিপিসি তে বা মাইথনে যে পরিমাণে জল থাকে সেটা যদি পুরো ছেড়ে দেয়, ইভেন তোর ফারাক্কা যে ব্যারেজটা আছে আমাদের, ফারাক্কা ব্যারেজ যদি পুরো জল ছেড়ে দেয় না, তাহলে বাংলাদেশ পুরো ডুবে যাবে, এরকম কথা। ইভেন আমাদের পশ্চিমবঙ্গের এই এলাকাটা আমাদের বাড়ির এদিকে এলাকাটা, এটাও ডুবে যেতে পারে, এত পরিমাণে জল ধরে রাখে। তার মানে প্রবলেমটা কি হবে সেটা দেখ, কেউ ইচ্ছা করে কোনো জল ছাড়ে না। প্রবলেম কোথায় হয়? প্রবলেমটা হয় আমি প্রথমে যখন ড্যামটা তৈরি করি না, সেই ড্যামটা তৈরি করার সময় অলরেডি আমরা সবকিছু ক্যালকুলেশন করি যে আমাদের কাছে যখন রেনি সিজন হবে তখন কতটা পরিমাণে জল জমতে পারে, সেই ফ্যাক্টর অফ সেফটিটাকে ধরে আমরা এক্সট্রা কিছু করে ড্যামটাকে বানাই, ঠিক আছে। তাহলে যদি আমরা এই ফ্যাক্টর অফ সেফটিটাকে ধরে ড্যামটাকে বানাই, তাহলে কখনোই আমার তোর কি বন্যা হওয়ার কোনো প্রবলেম নেই, বন্যা হতেই পারে না। কিন্তু প্রবলেমটা কি হয় দেখ, প্রবলেম কি হবে? রেনি সিজন আমরা কি দেখতে পাই? জল এখানে আটছে না। জল না আটার জন্য কি হচ্ছে? আমার ওখান থেকে বন্যাটা হচ্ছে, মানে আমার গেট খুলতে হচ্ছে, গেট খুলে বন্যাটা হচ্ছে, তাই না? কেন হয় দেখ, আমরা যখন ড্যামটা তৈরি করলাম, ড্যামটা তৈরি করার পরে 30 বছর বা 40 বছর যখন ড্যামটা হয়ে গেল, প্রবলেম কি হবে? যে নদীটা এখানে আছে না, সেই নদীটা কি আছে? সেই নদীটা আমার উপর থেকে পলিমাটি নিয়ে আসছে, তাই না? এবার যে পলিমাটি নিয়ে যা আসছে সেটা কি করবে? সেটা এখানে কি হবে? ডেন্সে জমা হবে, তাই না? তাহলে যখন এই পলিমাটিটা আসছে এদিকে তো ফ্লো করে যেতে পারছে না রে। যখন যেতে পারছে না কি হবে? তখন এখানে ড্যামের নিচটাতে জমা হবে। যখন ড্যামের নিচটা জমা হবে, তো ড্যামের যে আলটিমেটলি যে ডেপথটা ছিল, সেই ডেপথটা কি হচ্ছে? দিনের দিন কি হচ্ছে? ডেপথটা কমছে। যেহেতু দিনের দিন ডেপথটা কমে যাচ্ছে, তাহলে আমার যে আগেকার যে ক্যালকুলেশনটা করা ছিল সেই ক্যালকুলেশন কি আর মিলবে না। তাই জন্য কি হচ্ছে? যখন একটা ড্যাম 40 বছর বা 50 বছর হয়ে যাবে, তখন সেখানে আর জলটা আটবে না। তখন রেনি সিজনে কি হয়? রেনি সিজনে যদি খুব বেশি পরিমাণ বৃষ্টি হয়, মানে আমরা যে ক্যালকুলেশন করেছিলাম যেটা ধরে, সেই লেভেলে যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে কি হবে? ওখানে বন্যা হয়ে যাবে, যেটা অলরেডি মাইথন বা আমাদের ফারাক্কা ব্যারেজে অলরেডি হয়ে থাকে এটা, ঠিক আছে। তো এটা একটা কিন্তু মেজর ইম্প্যাক্ট, ঠিক আছে। এই দুটোর মধ্যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের মধ্যে পড়ে, ঠিক আছে। আর একটা কি ইম্প্যাক্ট? আমাকে যদি ড্যাম বানাতে হয় সেটা কি অনেক বড় এরিয়া দরকার, তাই না? তো এই
নদীর পাশে যে এরিয়াটা আমরা ড্যামটা বানাচ্ছি সেখানে অনেক ট্রাইবাল জাতি থাকে, সেই ট্রাইবাল জাতি বা হিউম্যান যারা থাকে সেখান থেকে তুলে দেওয়া হয়। ইভেন ট্রাইবাল কোনো ম্যাটারই করে না, ওদের এমনি তুলে দেওয়া হয়। তো এটা একটা বড় ইম্প্যাক্ট, ঠিক আছে, হিউম্যানদেরকে সরিয়ে দেওয়া। তো এখানে ওদের ওদের কিন্তু প্রবলেম। তো এই ইম্প্যাক্ট গুলো আমাদের হাইড্রো পাওয়ার প্ল্যান্টে কিন্তু পড়বে, ঠিক আছে। এবার ধর সবকিছু হয়ে গেল, ঠিক আছে, সবকিছুকে ড্যাম তৈরি হয়ে গেল, ও পাওয়ার জেনারেশন করে দিল, ঠিক আছে। তাহলে আমি তোদেরকে এখনো পর্যন্ত বলিনি যে এই হাইড্রো পাওয়ার প্ল্যান্ট পিক আওয়ার, যেটা বললাম আমি প্রথমে যেটা ক্লাসে বলেছিলাম, যে পিক টাইমে যে লোডটাকে সেটাকে কি করে সাকসেসফুলি ও স্যাটিসফাই করবে, সেটা এবার আমি বলবো, ঠিক আছে। এবার দেখ, আমাদের নর্মালি যখন তোর পাওয়ার প্ল্যান্টটা চলছে, নর্মাল চলছে যখন পাওয়ার প্ল্যান্টটা, তখন কি হলো, নর্মাল দিনের বেলায় চলছে, এখানে জলটা হলো, জলটা দিয়ে জলটা চলে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। কিন্তু রাত্রেবেলাতে কি হচ্ছে, রাত্রেবেলাতে ওখানে কি হলো, নর্মালি আমাদের লোডটা ডিক্রিজ করে গেল। যে রাত্রেবেলা তোর 1টা বা 2টো বেজে গেল, রাত্রে 1টা-2টার সময় নর্মালি এসিও বন্ধ করে দেয়। নর্মালি এসি যদি 11টা-12টা থেকে চালায় বা রাত্রেবেলা এসিও বন্ধ করে দেয়, তো নর্মালি পিক 2টোর সময়তে কি হয়, আমার লোডটা একদমই কমে যায়। ওকে, তো যেহেতু লোডটা কমে যাচ্ছে, তাহলে এই যে এক্সেস যে পাওয়ারটা আমার জেনারেশন করে বসে আছে রাত 2টোর সময়, তখন ওই এক্সেস পাওয়ারটা কি করতে হবে, আমাকে ইউজ তো কোথাও করতে হবে। কি করবো তখনকার, দেখ এখানে যে জলটা আছে, আমরা কি করছিলাম, এখান থেকে জলটাকে আমরা এই পাঠাচ্ছিলাম, দিয়ে টারবাইনকে ঘুরিয়ে আমরা কি করলাম, জলটাকে পাস করছিলাম, টারবাইনটা ঘোরাচ্ছিলাম, তাই না, জলটা টারবাইন ঘুরছিল। এবার কি করা হবে, এই সেম টারবাইনটাকে ইউজ করা হবে অ্যাজ এ মোটর। কি করবে, ও তখন কি করবে, এই জায়গা থেকে জলটাকে পাম্প করে এই ড্যামের মধ্যে জমা করবে। এটা অবভিয়াসলি বড় বড় ড্যামে নয়, ছোট ছোট ড্যামে, ঠিক আছে। জলটা কি করবে, জলটা এখানে জমা করবে, ঠিক আছে। তাহলে এখন কি হলো, এখন এটা লোড হয়ে গেল। তাহলে আমার যে এক্সেস যে ইলেকট্রিসিটিটা আমার ওয়েস্ট হচ্ছিল, কি করলো, ওই এক্সেস ইলেকট্রিসিটি ওয়েস্ট না করে ও কি করলো, এখানে এখানটা এমন করে তৈরি করা থাকে টারবাইনটাকে, স্পেশাল টাইপ টারবাইন থাকে, যেটাকে আজ মোটর কাজ করতে পারবে এবং জলটাকে পাস করতে পারবে, ঠিক আছে। তাহলে কি করলো, নর্মালি বেস লোড টাইমে, তো যখন নর্মাল টাইম আছে তখন কি হচ্ছে, তখন এখান থেকে জলটা আসলো, জলটা এসে আমার টারবাইনে ঘুরিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করলো, ঠিক আছে। এবারে কি করলো, রাত্রেবেলাতে 2টোর সময় যখন লোডটা কমে গেল, তখন কি করবে, তখন ওখান থেকে জলটাকে তুলে এইটা ড্যামের মধ্যে পাঠিয়ে দেবে, যেখানে আমার ড্যামের জল ধর নেই, ঠিক আছে। এবার কি করবে, যখন আমার দরকার পড়বে, পিক লোড আসবে না, পিক টাইম আসবে, তখন কি করবে, এই যে জলটা তুললো এই জলটাকেও ইউজ করবে কি করার জন্য, ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য, বুঝে গেছে। তো এখানে কি আছে, আমাদের পুরুলিয়াতে একটা পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট আছে। কি করে কাজ করে, এখানে একটা বড় একটা পাম্প আছে, সরি বড় পাম্প তো বলা ভুল বলো, একটা বড় স্টোরেজ আছে, একটা বড় স্টোরেজ আছে, ঠিক আছে, একটা স্টোরেজ তৈরি করা হয়েছে। দেখ মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে খুব বেশি আমরা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট নেই, যে বুঝতে পারছি তো খুব বেশি হেডও নেই, আর অত ড্যাম তৈরি করা যাবে না, তো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট নেই, ঠিক আছে। তাহলে এখানে কি করা হচ্ছে, এখানে আমার এখানে থাকলো একটা টারবাইন, থাকলো টারবাইন থাকলো, ঠিক আছে। এবার এখানে পাশে কোনো ধর ওয়াটারের কোনো রিজার্ভার আছে বা নদী নদী আছে, ঠিক আছে। ও কি করবে, যখন আমাদের ইন্ডিয়াতে যখন 2টোর সময় যেটা বললাম যে লোডটা একদমই কম হবে, তখন কি হবে, এই টারবাইনটা একটা যে মোটর, আর কি করবে, এই জলটাকে ও কি করে রাখবে, এর মধ্যে তুলে রাখবে, ঠিক আছে। তাহলে আমার যে এক্সেস যে ইলেকট্রিসিটিটা ওয়েস্ট হচ্ছে, সে কি করলো, এই পাম্পটাকে চালিয়ে জলটাকে তুলে দিল, ঠিক আছে। এবার কি করলো, পাওয়ার বন্ধ করে দিল, মানে পাম্প বন্ধ করে দিল, নর্মাল বেস লোড টাইমে সবকিছু চলছে, কোনো প্রবলেম নেই। এবার কি হলো, এবার যখন তোর সন্ধ্যে 7টার সময়তে যখন পিক লোড আওয়ার আসলো, যখন তোর লোডটা অনেক পরিমাণ বেড়ে গেল, তখন কি করবে, তখন এখান থেকে ভাল্বটা খুলে দিবে, ঠিক আছে। কি করবে, এই জলটা এখান থেকে পড়বে, জলটা পড়ে কি করবে, এখান থেকে টারবাইনটা রিড করাবে, টারবাইন ঘুরলে কি হবে, এখানে এক্সট্রা ইলেকট্রিসিটি জেনারেট করবে। তাহলে এই একটা ইলেকট্রিসিটি জেনারেট হলো, তাহলে কি করবে, সেই ইলেকট্রিসিটিটা কি করবে, আমার পিক লোড যেটা সেটাকেও স্যাটিসফাই করবে। তো পিক লোড স্যাটিসফাই করার জন্য এই পাম্প স্টোরেজ ডিভাইস গুলোকে আমাদেরকে তৈরি করা হয়। ইভেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়াতে আছে এই পাম্প স্টোরেজ ডিভাইস, পাম্প স্টোরেজ পাওয়ার প্ল্যান্ট। কি করা হয়, আর যখন রাত্রেবেলা থাকবে তখন তুলে রাখবে জলটা, আর পিক লোড এটাকে জলটাকে ইউজ করে কি করবে, আলটিমেটলি পিক লোডটাকে সাকসেসফুলি স্যাটিসফাই করবে, বোঝা গেছে। তো এটা হচ্ছে টোটাল আমাদের, এটাকে হ্যাঁ এটাকে বলে পে স্টক, এটা পে স্টক, ঠিক আছে। তো এটা হচ্ছে টোটাল আমাদের হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বা হাইড্রো এনার্জি যেটা আমরা বলছি সেটা। তো তোদেরকে আমি 2 মিনিট টাইম দিলাম, তো এই গোটা জিনিসটাকে লিখে নে, ঠিক আছে। তারপর আমি তোদেরকে আলাদা আলাদা করে ছবিতে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস, যেটা আমি অলরেডি অন্য ক্লাসে করেছি, ঠিক আছে। সেই জিনিসগুলোকে ফটোগুলোকে আলাদা আলাদা ফটো দিয়ে প্রত্যেক যা যা আমি পড়েছি সেগুলোকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, বোঝা গেছে।
তাহলে তোদেরকে যেটা আমি বলেছিলাম যে ফ্রান্সিস টারবাইন যেটা আছে সেই টারবাইনটা দেখাবো। তো এই ছবিটা দেখতে পাচ্ছিস ফ্রান্সিস টারবাইন, এটার প্রিন্সিপালটা দেখ, জাস্ট জলটা উপরে তীরচিহ্ন দেখতে পাচ্ছিস, উপরে ওই দিক দিয়ে আসবে, ঠিক আছে জলটা, তো জলটা ওই দিক দিয়ে গিয়ে জলটা পাইপের মধ্যে ফ্লো করে আলটিমেটলি দেখ জলের ডিরেকশনটা দেওয়া আছে, এই ডিরেকশনটা কি ঘুরবে, ঠিক আছে, জলটা ওইভাবে ঘুরবে আর টারবাইনটা ঘুরবে, ঠিক আছে। যদি জলটা মাঝখানে যে ফ্লোটা দেখতে পাচ্ছিস ওই গর্তটাতে কী হবে, জলটা আলটিমেটলি গিয়ে পড়বে। তো এরকম দিয়ে জলটা যখন ঘুরবে তখন কী হবে, আলটিমেটলি টারবাইনটা আমার রোটেট করবে, ঠিক আছে। তো এটা জাস্ট উপরে টপ ভিউ দেখালাম, তো যদি সাইড ভিউ দেখ তাহলে এরকম হবে। তো এটা হচ্ছে আমার ফ্রান্সিস টারবাইন, ঠিক আছে। দেখ সাইডের যে ইয়েটা আছে ওদিক দিয়ে ঢুকলো পাইপটা দিয়ে, দিয়ে কী হবে, দিয়ে আমার ওটা টারবাইনটা ঘুরাবে, টারবাইনটা ঘুরে ওর মাঝখান দিয়ে গিয়ে কী হবে, নিচের দিক যে পাইপটা এসছে সেই পাইপটা দিয়ে আমার কী হবে, আউটলেট হবে, ঠিক আছে। তো এইভাবে ফ্রান্সিস টারবাইনটা আমাদের কাজ করে। তো অ্যাকচুয়াল যে ফ্রান্সিস টারবাইনের যে আমাদের ছবিটা আছে সেই ছবিটা একবার দেখা যাক। দেখ এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফ্রান্সিস টারবাইনের ছবি, ঠিক আছে। দেখ এটা এত বড় সাইজের হয়, এখানে দেখ অনেকগুলো মানুষ কাজও করছে, ওকে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফ্রান্সিস টারবাইনের ছবি। এবার দেখ ফ্রান্সিস টারবাইন ছাড়াও আমি কী কী বলেছিলাম তোদেরকে, টিউব টারবাইন বা বাল্ব টারবাইন যেটা বলেছিলাম। তো এবার দেখ এটা হচ্ছে আমাদের বাল্ব টারবাইনের ছবি। তো দেখতে পাচ্ছিস যে আলটিমেটলি যে পাইপের মধ্যেই যেখানে হিটটা খুব কম সেখানে কি ডাইরেক্টলি দেওয়া আছে, আর কি আছে উপর দিক দিয়ে, আর নিচে মাউন্ট করা আছে, উপর দিক দিয়ে তারটা বেরিয়ে যাওয়ার উপায় আছে, ঠিক আছে। আর জলটা কী হবে, জলটা টারবাইনের উপর সাইড দিয়ে যখন ফ্লো করবে টারবাইনকে রুট করে জলটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো ইনলেটে টারবাইনের ইয়েটা থাকবে, রোটরটা থাকবে, আর উপর সাইড দিয়ে আউটলেটে বেরিয়ে যাবে, ওকে। সো এটা আরেকটা ছবি, এই ছবিটা দেখ, এটা তো নর্মালি যেখানে ইনস্টল করা আছে, ঠিক আছে। তো এখানে কী করা আছে দেখ, জলের যে ফ্লোটা আছে সে ফ্লো দিয়ে যাচ্ছে, তো এই দিক দিয়েও যেতে পারে, উল্টো দিক দিয়ে যেতে পারে। এখানে দেখ ফ্লোটা দেখিয়েছে আমাদের লেফট সাইড থেকে রাইট সাইডে, আমার ফ্লোটা উল্টো দিকে হতে পারতো, যেরকম দিকে হবে সেরকম করে টারবাইনটাকে লাগানো থাকবে, ঠিক আছে। নর্মালি কী থাকে, নর্মালি আমার উপর দিক দিয়ে উল্টো দিক দিয়ে থাকে, মানে নর্মালি থাকে হচ্ছে আমার রাইট সাইড থেকে লেফট সাইড দিয়ে, যাতে ডাইরেক্টলি যে ফ্লোটা আছে সেটা আমার টারবাইনের ইয়েতে পড়ে, রোটরে পড়ে, ওকে। সো তোদেরকে যেটা বলেছিলাম টিউব টারবাইন, তো এখানে দেখ টিউব টারবাইন যেখানে হালকা ইনক্লাইন থাকবে, যেখানে তোর হেডের ডিফারেন্সটা খুব অল্প হবে, এখানে দেখ কী আছে, টারবাইনটা আমার পাইপের মধ্যে আছে, আর অল্টারনেটার যেটা জেনারেটার সেটা হচ্ছে দেখ উপরে আছে মাটির, ঠিক আছে। তো দেখ উপরে লেখা আছে জেনারেটার, উপরে দুটো জেনারেটার লেখা আছে, আর টারবাইনের যে প্রপেলার বা টোটোটা আছে সেটা দেখ জলের মধ্যে আছে, ঠিক আছে। আর জলের ফ্লোটা কী হবে, জলের ফ্লোটা আমার লেফট সাইড থেকে রাইট সাইডে আছে, বোঝা গেছে। তো এটা হচ্ছে আমাদের টিউব টারবাইন বা পাইপ টারবাইন। আর লাস্ট যেটা বলেছিলাম, ফার্স্টে যেটা বলেছিলাম ইম্পালস টারবাইন, এটা হচ্ছে আমাদের ইম্পালস টারবাইন। এখানে দেখ কি নজেল আছে, নজেল দিয়ে কী করবে, নজেল দিয়ে যে বলেছিলাম কাপের মতো থাকবে, বাকেট বা কাপের মতো থাকবে, ওখানে হিট করবে। তো কী হবে, হিট করলে আমার মাঝে যে শ্যাপটা আছে সেই রেসপেক্টে কী হবে, ঘুরতে থাকবে, আর শ্যাপটা কী থাকবে, শ্যাপটা আমার হরিজন্টালি থাকবে, আর ওই সাইডে কী থাকবে, আমার ওই সাইডে আমার আলটিমেটলি জেনারেটরটা কানেক্ট থাকবে, ঠিক আছে। এটা ইম্পালস টারবাইন কোথায় ইউজ করবো, ইম্পালস টারবাইন ইউজ করি যেখানে আমার হেডটা অনেক বেশি, মানে হাই হেড, মানে ডিস্টেন্সটা অনেক বেশি হবে, ওকে। সো এটা আমাদের হচ্ছে ইম্পালস টারবাইন। তাহলে আমি যে চারটে টারবাইন তোকে বললাম সেই চারটে টারবাইন দেখিয়ে দিলাম। এবার আমাদের যে নর্মাল যেটা আমি লাস্টে যেটা বললাম যে আমাদের একটা হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট দেখতে কেমন হয় সেটা দেখা যাক। দেখ এখানে কি ড্যাম দেখতে পাচ্ছিস, ঠিক আছে, আর এখানে আছে রিজার্ভার। এই রিজার্ভার এখানে দেখ এখানে কী আছে, আমার এই যে এখানে ইনটেক যেটা আছে সেই ইনটেকটা এখানে দেখ একটা গেট আছে, যে গেটটা হচ্ছে ভাল্ব, ওটা হচ্ছে ভাল্ব নর্মালি, ঠিক আছে। ওই ভাল্বটা আটকালে কি জল যাবে না, ঠিক আছে, আর ভাল্বটা খুলে দিয়ে জলটা যাবে। দিয়ে আমি যে বলেছিলাম যে পাইপটা কী বলে, পাইপটাকে বলে পেন স্টক, ওকে। এখানে ডাইরেক্টলি থাকে না, ডাইরেক্টলি থাকলে বলতে এখান থেকে মাছ বা সামথিং জল টল মানে তোর পাথর টাথর চলে যেতে পারে, তো ওখানে একটা জালি থাকে যে তখন চেক করতে পারে, বা এখানে কি এখানে একটা তোর এক্সট্রা তোর একটা স্টোরেজ থাকে যাতে মধ্যে গিয়ে পড়ে যায় ওটা, দিয়ে জলটা আলটিমেটলি যায়, ঠিক আছে। তো তারপর দেখ এখানে কী আছে, একটা টারবাইন আছে, সেই টারবাইনে গিয়ে ঘুরছে টারবাইনটা, যে টারবাইনটা কী হবে, টারবাইনটাকে উপরে জেনারেটার আছে, জেনারেটার গিয়ে আলটিমেট ট্রান্সফর্মার থ্রু দিয়ে হাই ভোল্টেজ ট্রান্সমিশনে চলে গেছে, ঠিক আছে। আমি এটাকেই পাম্প স্টোরেজ যেতে ইউজ করতে হবে কী করে, যখন জলটা কি দেখ জল টেল ওয়াটার যেটা আছে, টেল ওয়াটারটা দেখ আলটিমেট টারবাইনের হাইটের উপরে আছে, তাই না। তাহলে যখন আমাদের এক্সেস পাওয়ার থাকবে তখন কী করবো, ওই টেল ওয়াটারটাকে এই টারবাইনের থ্রু দিয়েই আমি যখন টারবাইনটা ঘুরিয়ে জলটা কী করবো, জলটাকে আমি উপরে মোটর থ্রু দিয়ে, এই টারবাইনটা একটাতে মোটর দিয়ে, মোটর থ্রু দিয়ে কী করবো, আমি আবার রিজার্ভারের মধ্যে তুলে দেবো, যখন পিক টাইম থাকবে পিক টাইমে সেই জলটাকে আবার দিয়ে আমি মানে ইলেকট্রিসিটি জেনারেট করবো, বোঝা গেছে। সো আজকের ক্লাসটা এইটুকুই, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমি নতুন টপিক দিয়ে স্টার্ট করবো, আমাদের যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে হয়তো পিজো ইলেকট্রিক এলিমেন্ট আমি স্টার্ট করবো, ঠিক আছে। থ্যাংক ইউ।